হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কপাল খুলে গেল নাকির দ্বিতীয় পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ট্যাপা মদনা সিরিজের ৬ষ্ঠতম গল্প কপাল খুলে গেল নাকি। আজ পড়ছি দ্বিতীয় পর্ব। পুলিশের সেই কালো গাড়ি চেপেই ফিরতে হলো ট্যাপা আর মদনাকে। গজগোবিন্দও সেই গাড়িতেই। বাসার ঠিকানাটা মিলিয়ে দেখে দরজা খুলিয়ে মশমশিয়ে ভিতরে ঢুকে এসে চারদিক অবলোকন করলেন। দরজায় লাগানো নেম প্লেটটা দেখে থমকে বললেন, কি যেন নাম বললেন তখন? তাপসচন্দ্র পাল আর মনোজ কুমার দাস। আচ্ছা। শুনুন, ট্যাপা প্রায় চেঁচিয়ে ওঠে, কাল সকালে আপনার পুলিশ আমাদের ওই বাড়িতে ঢুকতে দেবে তো? দেবে বলে এসেছি। আচ্ছা বলুন তো, জোয়ারদার সাহেব কি ধরনের বিপদের আশঙ্কা করেছিলেন? মন্দা তাড়াতাড়ি বলে, দেখুন, খুব পরিষ্কার করে কিছু বলেননি, তবে শুনলাম আগে একটা মালি ছিল, কিছু চুরি ফুরি করে বিতাড়িত হয়, তারপর থেকে ওই একটা বোবা কালা লোক নিয়ে থাকতে অস্বস্তি পান। একটু ক্যাডাভারাস হয়ে গেল না? পাড়ার লোক দেখলো পুলিশের গাড়ি আমাদের নামিয়ে দিয়ে গেল। ট্যাপা বলল, তাতে কি, উঠিয়ে নিয়ে তো আর যায়নি, এতে বরং মানই বাড়ল। যদি কেউ দেখে থাকে কে কার দিকে তাকাচ্ছে। ভালো দৃশ্যের দিকে তাকায় না রে, তবে খারাপটার দিকে ঠিক তাকায়। তাকাক, জিজ্ঞেস করলে উত্তর আছে। তা অবশ্য তুই খুব পারিস, গল্প বানাতে ওস্তাদ হয়ে উঠেছিস বেশ। মদনা নিঃশ্বাস ফেলে বলল, তবে আশায় নৈরাশ। বিনি ভাড়ার বাড়ি, অঢেল বাগানের মালিকানা, মাস মাস ১,০০০ টাকা মাইনে, সব ফুটো বেলুনের মতো ফুট। একটাই যা ভালো, তুই হয়তো একটা সত্যি মার্ডার কেস হাতে পেয়ে গেলি। ট্যাপা বিমর্ষ, তোর অচেনা লোক হলে নিহত দেখে কিছু হতো না, লোকটা কাল অত চেনা হয়ে গেল, জলও জ্যান্ত একটা লোক, তাজা টকবগে, তাকে মেরে দিল। কি আর হবে, এই তো দুনিয়া। আর আমরা যে লাইনে এসে গেছি তাতে সব তো দেখতেই হবে। ট্যাপাকে চাঙ্গা করতেই বোধহয় মদনা বলে ওঠে, যাক ওসব কথা, এখন খাবার দাবার কি হবে? অনেকক্ষণ থেকে তো পেটের মধ্যে ঘুঘু ডাকছিল, এখন পাতিহাঁস ডাকতে শুরু করেছে, এরপর শেয়াল ডাকবে। ট্যাপা উদাস, তুই তো বলিস ভালো গোয়েন্দা হতে হলে তাদের খিদে পেতে নেই। ভালো গোয়েন্দাদের খিদে পায় না, ঘুম পায় না, আলস্য আসে না, শুধু চা আর সিগারেট খেয়ে খেয়ে তারা ৬ মাস কাটিয়ে দিতে পারে। তাদেরকে মারলে মরে না, কাটলে রক্ত পড়ে না, কড়া অ্যাক্সিডেন্ট ঘটলেও ঠিক অটুট থেকে যায়, আর শত্রুপক্ষের গুলি টুলি সব তাদের কানের পাশ ঘেঁষে বেরিয়ে যায়। হবে বাবা, হবে, আমাদেরও ভবিষ্যতে এসবই হবে, তবে সে স্টেজে তো উঠিনি এখনো, তাই পেটের মধ্যে শিয়ালের ডাক উঠছে। তো ও বেলা যে অতটা ফ্রাইড রাইস বাড়ল, সেটা কই? আহা, সেটা বুঝি বাড়ি ছেড়ে নতুন বাসা যাওয়ার সময় ডেকচিতে পুষে রেখে গেছি, রাস্তায় ঢেলে দিলুম না নেড়ি কুকুরটার সামনে? তা যাকে, জীব সেবা হয়েছে। এখন দেখ হাড়ুর দোকানে কি মেলে। আজ শনিবার না? হাড়ু শনিবারে শনিবারে তন্দুরি রুটি বানায়, কোনো কোনো দিন রুমালি। চল চটপট কিনে আনা যাক। ট্যাপা গড়ানে গলায় বলে, এখন দোকানে দারুণ ভিড়, মাথা গলানো যাবে না, ৯টার পরে ভিড় পাতলা হয়ে আসবে। তবে ততক্ষণ একটু লম্বা হয়ে নেওয়া যাক। বলে চিরতরে ফেলে রেখে যাওয়া চৌকিটাতেই টান টান হয়ে শুয়ে পড়ে। ব্যাস, সঙ্গে সঙ্গে ঘুমে অচেতন। দিনটায় তো কম ঝড় গেল না। চেতনা ফিরল যখন
জানলা দিয়ে সকালের রোদ মুখে এসে পড়েছে। ট্যাপা, মন্না উঠে বসেই বলে উঠল, রাতে হারুর দোকানে গেছিলাম আমরা। ট্যাপা হাই তুলে বলল, আমি তো যাইনি, তোর খবর তুই জানিস। দূর, একদম কুম্ভকর্ণের ঘুম, রাতটা উপসে গেল। ট্যাপা আর একটা জোরালো হাই তুলে বলল, ঠাকুমা বলতো রাত উপসে হাতি কাবু। চল চটপট ফ্রেশ হয়ে নিয়ে হারুর দোকানে গিয়ে চায়ের সঙ্গে একটা মোটা ব্রেকফাস্ট করে আসা যাক। সকালে হারুর ওই ভাইটা মেলাই কথা কয়, যদি কালকের পুলিশের গাড়ির কথা শুধ হয়ে আমি আছি, এই সাহস নিয়ে তোর মার্ডার কেসে রামবা। চল। হারুর দোকানে এই সকালেই বেশ ভিড়, সরগরম অবস্থা। এরা গিয়ে দেখল একখানা খবরের কাগজের ওপর অনেকগুলো মাথা ঝুঁকে পড়ে একটা উত্তেজিত আলোচনা চালাচ্ছে। মদনা বলল, কি ব্যাপার? হারুর ভাই বলে উঠল, নতুন কিছু না, নিত্য ঘটনা, রহস্যজনক মৃত্যু। রহস্যজনক আর অস্বাভাবিক মৃত্যু এখন দেশে জলভাত হয়ে গেছে। ট্যাপার আর মদনার বুকটা একটু কেঁপে উঠল। কার কথা লিখেছে? বেশি আগ্রহ দেখাতে এলো না বুক কাঁপল বলেই। মদনা চায়ের অর্ডার দিতে দিতে বলল, আবার কে রহস্যজনকে মরলেন? এই যে দেখুন না। কাগজটা একটু বাড়িয়ে ধরল, বিশিষ্ট ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু। বড়বাজার মহেন্দ্র ম্যানশনের বাসিন্দা জগৎজীবন জোয়ারদার কে গতকাল ভোরে তার উত্তর শহরতলির বাগানবাড়ির শয়নকক্ষে মৃত অবস্থায় দেখিতে পাওয়া যায়। শুধু বুকই নয়, কাঁপছে হাত পা মগজ। না জানি আরও কি লেখা আছে, কিন্তু মদনা মনকে শক্ত করে নেয়। নেহাত সহজ গলায় বলে, এসব আর দেখতে ইচ্ছে করে না মশাই। কই আমাদের অর্ডারটা? স্রেফ খালি পেট বলেই পেটের মধ্যে কিছু ঢোকাতে পারা গেল। পয়সা মিটিয়ে দিয়ে আর খানিকটা দূরে গিয়ে বাজারের দিকের গাছতলার দোকান থেকে একখানা আনন্দবাজার আর একখানা প্রাত্যহিক কিনে নিয়ে ঘুরপথে বাড়ি ফিরে দরজায় খিল এঁটে চৌকিতে বসে পড়ল। দুটো কেনার উদ্দেশ্য যাতে দুজনে একটা নিয়ে টানাটানি করতে না হয়। তো একটাতে একটু সংক্ষেপে, অপরটায় বিশদ। পুরো নামটা জানা গেল রে মদন। ফ্ল্যাটের ঠিকানাও পাচ্ছি। নিজস্ব সংবাদের প্রতিবেদক লিখেছে, মহেন্দ্র ম্যানশনের 3 তলায় 12 নম্বর ফ্ল্যাটে গিয়ে জানা গেল অকৃতদার এই ব্যবসায়ী। অকৃতদার মানে কি রে মদনা? মানে চিরকাল আই বুড়ো, বিয়ে ফিয়ে করেনি। ও হ্যাঁ, অকৃতদার এই ব্যবসায়ীটির বিলাসবহুল ফ্ল্যাটে বাসিন্দা বলতে তিনি নিজে ও তার একমাত্র নিকটাত্মীয় এবং একমাত্র উত্তরাধিকারী ভাগিনেয় বাবুল সমাদ্দার, বয়স 30। ভৃত্যবর্গের কথায় জানা যায় মনিব ছিলেন খুবই স্নেহপরায়ণ ও উদার। গৃহভৃত্যের দল রাজার হালে বাস করে। ব্যবসার কাজে মিস্টার জগৎজীবন জোয়ারদার প্রায় সপ্তাহে 2-1বারই প্লেনে চেপে দিল্লি বোম্বে করে বেড়াতেন, কিন্তু মাঝে মাঝে 2-3 দিনের জন্য তার একটি রহস্যজনক অন্তর্ধানের অভ্যাস ছিল। কোথায় যাচ্ছেন কেউ জানত না, এমনকি নিজের গাড়ির বদলে ট্যাক্সিতে যেতেন এবং সে ট্যাক্সিও বোধহয় কয়েকবার বদল করতেন। সঙ্গে কোনো জিনিসপত্র নিতেন না। একমাত্র সঙ্গী তার একান্ত প্রিয় ভৃত্য সম্পূর্ণ মুখ বধির চাঁদু। এমনকি প্রিয় ভাগিনেও বাবুলকেও কখনো সঙ্গে নিতে দেখা যায়নি। গৃহভৃত্যদের ধারণা মালিক কোথাও গুরু আশ্রমে সাধন ভজন করতে যেতেন। বিগত কয়েকদিন মালিকের এ অজ্ঞাতবাস চলছিল। সহসা গত শনিবার সকালে বেয়ারারা হঠাৎ খবর পায় কটা দমদমের কাছে নিরালা কুটির নামে একটি বাড়িতে খুন হয়েছেন।
এদিকে আর এক বিপদ শুক্রবার বিকেলে। দাদাবাবু তাদের বলে গিয়েছিলেন রাতে কলকাতার বাইরে নেমন্তন্ন আছে, রাতে খাবেনও না, ফিরবেনও না, তবে সকালে এসে যাবেন, মিটিং আছে। কিন্তু কোথায় দাদাবাবু আর কোথায় বা মিটিং? লোকগুলো নাকি হাহাকার করে কাঁদছিল। এমন ভালো লোককে যে কি করলো! প্রতিবেদক বেশ গল্প বলার ভাষায় সংবাদটি পরিবেশন করেছেন। খবরের কাগজের বাকি খবর, এই রহস্যজনক মৃত্যুর সঙ্গে ওই বাবুল সমাদ্দারের নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র আছে কিনা পুলিশ তদন্ত করিতেছে। এ সূত্রে কাহাকেও গ্রেফতার করা হয় নাই, তবে সেই মুখ বধির ভৃত্যটিকে নিরাপত্তার জন্য পুলিশ হেফাজতে রাখা হইয়াছে, কারণ ঘটনাস্থলে একমাত্র সেই উপস্থিত ছিল। দুবার তিনবার করে আদ্যপান্ত পড়ে মদনা বলল, ট্যাপা, কি বুঝলি? এখনো সঠিক কিছু বুঝছি না, বোঝার চেষ্টা করছি। তোর মনে হচ্ছে ওই ভাগ্নেটাই নাটের গুরু? কিন্তু ওই ভাগ্নেই তো ওনার একমাত্র ওয়ারিশন, সবই তো পাবে, মেরে লাভ। ট্যাপা একটু ভাবে, তারপর বলে, হয়তো দেরি হয়েছিল না, ভাবছিল মামা যদি 90 বছর অবধি বাঁচে। দূর, মামার তো মোটে বছর 50 বয়স, ভাগ্নে 30। এক্ষুনি এত অধৈর্য হবে? খুন করার একটা রিস্ক নাই। তাছাড়া আরও কিছুদিন বেঁচে থাকলে মামা আরও টাকা বাড়িয়ে ফেলত। তারপর একটু থেমে বলে, ভালো গোয়েন্দা হতে হলে যেটা বিশেষ দরকার সেটা তোর ভগবান দত্ত আছে। সেটা আবার কি? অনুমান শক্তি। ওই যে বোবাকালাটা সাজা বোবাকালা, সেটা তুই অনুমান করেছিলি। দুজনে আর একবার খবরের কাগজটা উল্টে দেখল, যেন কোথাও কোনো লাইনে নতুন কোনো কথা পেয়ে যাবে। না, পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে। এখন আমাদের প্রথম কাজ কি হবে মদনা? ভাবছি প্রথমটায় একবার ওই মহেন্দ্র ম্যানশনে গেলে কেমন হয়? মন্দ হয় না। গেলে ঢুকতে দেবে? আমাদের কাছে তো পুলিশের পাস রয়েছে। কাল গজগোবিন্দর কাছে বাগিয়ে নিয়েছি। সেটা অবশ্যই ওই নিরালা কুটিরে ঢোকবার। তা হোক, ওতেই ম্যানেজ করে নিতে হবে। তাছাড়া মস্ত পাসপোর্ট খোদ কর্তার হাতে লেখা, আমাদের কেয়ারটেকারে চাকরি দিয়েছেন। আর যদি আমাদের সন্দেহ করে? মাথা খারাপ? খুনি বুঝি যেচে বাড়ি বয়ে এসে নিজের পায়ে কুড়ুল মারে? তাছাড়া খুব ডাটের সঙ্গে কথাবার্তা কইতে হবে। সেটা তুই পারবি। তুইও পারবি। কটার ঘরের কাগজপত্র দেখতে চাইতে হবে, আর ভাগ্নের ঘরটাকে তন্ন তন্ন করে উটকাতে হবে। ঠিক বলেছিস, ওখান থেকেই কোনো ক্লু পেয়ে যেতে পারি। ভাগ্নে লোকটা যে কেমন সেটা বাড়ির কাজের লোকদের কাছ থেকেই ধরা যাবে। হ্যাঁ, আর মামা ভাগ্নে সম্পর্কটি কেমন ছিল সেটাও জানা যাবে। ট্যাপা হঠাৎ জোর দিয়ে বলে ওঠে, ভাগ্নে সম্পূর্ণ নির্দোষ। মন্না হেসে উঠে বলে, কি হলো, ভগবান বলে গেল নাকি? মন নিচ্ছে। চল তবে বেরিয়ে পড়া যাক, কিন্তু মনে রাখতে হবে তোর সঙ্গে আমার যতই নিকট ভাব হোক, তুই টুই না। আমি তোকে তাপস বাবু বলবো, তুই আমাকে মনোজ বাবু। ট্যাপা মাথা চুলকে বলে, সারাক্ষণ পেরে ওঠা যাবে? যেতেই হবে, না পারলে প্রেস্টিজ পাংচার। মহেন্দ্র ম্যানশনের 12 নম্বর ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়াতেই দুই বন্ধু গজগোবিন্দ বেরিয়ে আসছেন, অর্থাৎ সরজমিনে তদন্ত করে ফিরছেন। ট্যাপা মনে মনে বলল, ব্যাটা ভুঁদো, তুমি আগে ভাগেই এসে সব লণ্ডভণ্ড করে গেলে। দরকারি কোনো তথ্য যদি পেয়ে থাকো নির্ঘাত হাতিয়ে নিয়ে যাচ্ছ। ওহ, পুলিশের এত তৎপরতা, অবাক। এই যে আপনারা এখানে, আপনাদের আর কিছু করার নেই, বুঝলেন? যা করবার আমি বুঝে গেছি। এখন আসামিকে কোথাও থেকে টেনে বার করা অবস্থা। মদনা বলল, আমাদের যেতে মানা করছেন?
না না, মানা করার কথা নয়, তবে নতুন কিছু পাবেন না। পৃথিবীকে চিনুন, অমন হিতৈষী স্নেহশীল মামা, তাকে কিনা। যাক, যান ভিতরে। কতগুলো বোকা কাজের লোক ছাড়া আর তো কেউ নেই। ওহে, এই যে এই দুজন ঠিকঠিকই পুলিশ এসেছেন, দেখো। বোকাদের মধ্যে একজন বেরিয়ে এসে বেজার গলায় বলল, আবার কি আপনারাও জেরা করতে বসবেন তো? ভৃত্য মহলে এটিই বোধহয় হেড। মদনা বলল, দেখো বাপু, আমরা পুলিশের লোক নই, আমাদের অন্য পরিচয় আছে। ও, তো সেই পরিচয়টা কি? তোমাদের কর্তা বাবু, যিনি ওই নিরালা কুটিরে মারা গেছেন, তিনি আমাদের একটি কাজে নিয়োগ করেছিলেন। কাজে? কি কাজে? মদনা বানানো গল্পটাই চালিয়ে যায়। দেখো বাপু, আমি হচ্ছি প্রাইভেট ডিটেকটিভ। উনি বোধহয় মনে মনে কোনো বিপদের আঁচ করেছিলেন, তাই আমাদের নিয়োগ করেছিলেন। এই যে সেই নিয়োগপত্র। কে ভেবেছিল পরদিনই এমন হবে? তবে আশঙ্কা ছিল বোধহয়, নচেত গোয়েন্দা খুঁজলেন কেন? মনে মনে ভগবানের কাছে মাপ চেয়ে নিল মদনা কিছু মিথ্যে কথা বলার জন্য। গোয়েন্দা অবশ্য খোঁজেননি তিনি, কিন্তু কেয়ারটেকার তো খুঁজেছিলেন। সেও একরকম নিরাপদ হওয়ার চিন্তা। লোকটা এগিয়ে এসে বলল, আমার নাম বলরাম, এবাড়ির হেড কুক বলুন আর কেয়ারটেকার বলুন, বাজার সরকার বলুন আর ভাড়ারের গিন্নি বলুন, সবই এই বলরাম। আমরা দাদাবাবুকে কোলে পিঠে করে মানুষ করেছি। হঠাৎ প্রায় কেঁদে ফেলে বলে, বাবুর তো এই হলো, দাদাবাবুরই বা কি হলো ভগবান জানে। আপনি পুলিশের লোক নন, তাই ভরসা। আসুন, দেখবেন, আসুন। উনি পুলিশ কর্তাবাবু দাদাবাবুর ঘরের কি হাল করে গেলেন। হ্যাঁ, একটা আলপিনের এদিক ওদিক থাকার জো ছিল না বাবুর ঘরে। আর সসম্ভ্রমে ডেকে নিয়ে গেল তাপসবাবু আর মনোজবাবুকে। তা সত্যি, ঘর দুটো যা হাল করে গেছেন গজগোবিন্দ, তাতে বলরামের কেঁদে ফেলবারই কথা। যেন ডাকাত পড়ে তাণ্ডব নৃত্য করে গেছে। বিছানাপত্র উল্টানো, লেখবার টেবিলের ড্রয়ারগুলো সব হাঁ করে খোলা, ঘরের সাজানো ফুলদানি, মূর্তি, ছবি সব যেখানে সেখানে নামানো, ঘরের মেঝে কাগজপত্র ছড়াছড়ি, এমনকি বুককেসের বইগুলো পর্যন্ত ঘরের মেঝে, জানলা ধারে, খাটের ওপর খোলা খোলা হয়ে পড়ে আছে। কোথাও কোনো গোপন চিঠিপত্র পাওয়া যায় কিনা সেই উদ্দেশ্যেই। এর নাম পুলিশি তল্লাশি। টাপা নিচু গলায় বলল, একেই বুঝি চিরুনি আঁচড়ানো করে খোঁজা বলে? মদনা বলল, তারপর বলল, কি পেয়েছে, কি নিয়ে গেছে কে জানে। বলরাম বলল, উনি তো আমার পারমিশন না নিয়ে কিছু কাগজপত্র আর দাদাবাবুর ঘর থেকে একখানা ফটোগ্রাফ অ্যালবামের খাতা নিয়ে গেলেন। দাদাবাবুর তো ছেলেবেলা থেকে ফটোগ্রাফ তোলা শখ, আমাদের পর্যন্ত ফটো তুলে তুলে রেখেছে। আর যখন যেখানে বেড়াতে গেছে বাবুর ব্যবসার কাজে, দাদাবাবুকেও তো কম জায়গায় যেতে হতো না। মদনা বলল, কিসের ব্যবসা? কিসের নয়, এ দেশের মাল সে দেশে আর বিদেশে, এই তো হরদম। আবার বড় বাজারে তেল, লবণ, মশলা তাও ছিল। দাদাবাবু মাঝে মধ্যে বলতো, মামাকে যেন নেশায় পেয়েছে, বিজনেস বাড়িয়েই চলেছে, এত সামলাবে কি করে। আবার আমার জন্য খাটতো। বলরাম বলে যাচ্ছিল, আর এরা তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরে জিনিসপত্র দেখে বেড়াচ্ছিল। বাবুলের ঘরেই বেশি। সেখানেই হঠাৎ একটা জিনিস দেখে ট্যাপার চোখ চকচকিয়ে উঠল। লণ্ডভণ্ড একটা তাসের প্যাকেট পড়েছিল, তার মধ্যে থেকে উকি মারছে তাসের বদলে একটা ওই সাইজের ছোট্ট নোটবুক, অর্থাৎ তাসের খালি প্যাকেটের মধ্যে নোটবুক রাখা। মদনাকে একটা সূক্ষ্ম চিমটি কাটল ট্যাপা, অর্থাৎ এটা বাগিয়ে ফেল। মদনা সেটা হাতে করে বলল,
বলরাম, এটা একটু দেখতাম, তবে এখন তো সময় হচ্ছে না। নিয়ে যাব, আবার ফেরত দিয়ে যাব। দেখি যদি বন্ধুর বাড়ির ঠিকানা পাই। বলরাম বলল, নেবেন নেন, কলকাতার বাইরে কোথায় সে নেমন্তন্ন ছিল তিনিই জানেন। একদম 3 দিন কাটাচ্ছে। শনিবার সকালে আসবার কথা, অ্যাসেসেনের মিটিংয়ে যাওয়ার কথা। বলল জরুরি মিটিং, বাবুকেও নাকি আসতে হবে। তারপর দুজনে দুপুরে বাড়ি ফিরে এসে জম্পেশ করে খাবে। ওই বোবা কালাটা কি রাধে, কি খাওয়ায় বাবুকে। বলরাম ডুকরে কেঁদে উঠল। বাবুল সমাদারে যখন চেতনা ফিরল, তখন ঠিক বুঝতে পারল না সে কোথায় আছে। বিছানা তো নয়, গায়ের কাছে আশেপাশে যেন ইট পাটকেল, তার সঙ্গে গাছপালা ঝোপঝাড়ের মতো, কিছু কাটা গাছের মতোও লাগছে। গালে কপাল ছড়ে যাওয়া মতো জ্বালা। ব্যাপারটা কি? কোথায় রয়েছে সে? কোথায় ছিল? ভাবতে চেষ্টা করে চোখ বুজে, আবার ঘুম ঘুম ভাব এসে যায়। আবার খানিকক্ষণ পরে চোখ খোলে। সময়টা এখন কি? মাথার ওপর কোথায় যেন একটু আলো আলো ভাব, কিন্তু বাবুলের চারদিকে ঘন অন্ধকার। অবস্থাটা কি তাহলে? বাবুল কি একটা শুকনো কুয়োর মধ্যে পড়ে আছে? মামার বাগানের কোণের দিকে সেই শুকনো কুয়োটার মধ্যে নাকি, যেটার ওপর একখানা করকের টিনের শীট চাপানো থাকে ইট চাপা দিয়ে? টিনখানা কি ঝড়ে উড়ে গিয়েছিল, আর আমি হঠাৎ তার মধ্যে? ভুরুটা একবার কোঁচকালো বাবুল। কেন কুয়োতেই বা পড়তে আসবো কেন? আমি কি অন্ধ না বাচ্চা ছেলে? মামার এই জঙ্গলে বাগানের কোণের দিকে আসবার দরকারটাই বা কি পড়েছিল আমার? আচ্ছা, ব্যাপারটা কি হয়েছিল গোড়া থেকে? বাবুল আবার চোখ বুজে ভাবতে থাকে। বিকেলবেলা মামার নিরালা কুটিরে আসার জন্য জরুরি কাজ ছিল। বলরামদাকে বলে এসেছিলাম কলকাতার বাইরে নেমন্তন্নে যাচ্ছি, সকালে ফিরব। তেমন দেরি হলে একেবারে আমাদের অ্যাসোসিয়েশনের মিটিং সেরে ফিরব। মামাকেও ওখানে আসতেই হবে। মামার সঙ্গে সেই সকালেই কথা হয়েছিল। রাজমল জেঠমালানির জিনিসটা মামার কাছে পৌঁছে দিয়ে রাতে খাওয়া দাওয়া করে নিরালাতেই রাতটা কাটিয়ে ভোরবেলা দুজনে বেরিয়ে পড়ব। জিনিসগুলো এনেছিলাম তো? হ্যাঁ, এনেছিলাম বইকি। রাজমলের গাড়ি আমায় উল্টোডিঙি স্টেশন অবধি পৌঁছে দিয়ে গিয়েছিল। তারপর মামা জিনিসগুলো নিয়ে যথাস্থানে রেখেছিল। সঙ্গেই তো ছিলাম আমি। তারপর মামা আর আমি খেতে বসেছিলাম। কি খেয়েছিলাম? বিরিয়ানি না, আর মুরগির কারি, আর ফিশ ফ্রাই। হ্যাঁ ঠিক, হেসে মামাকে বলেছিলাম, তোমার সাধনকুঞ্জেও তো ভোজের ব্যবস্থা ভালোই হয়। মামা বলেছিল, সবই চাঁদুর বাহাদুরি। আশ্চর্য, একটা বোবা কালা লোক এভাবে বাজার টাজার করে কি করে? মামা হেসে বলে, বোবা কালা, অন্ধ তো নয়। বাজারে গিয়ে জিনিস আঙুল বাড়িয়ে দেখিয়ে দেয়। লোকটার ওপর মামার খুব টান, অবশ্য যত্নও করে খুব। আমার কিন্তু ওটাকে মোটেই পছন্দ হয় না। আমার দিকে কেমন করে যেন তাকায়। আসলে জেলাসি। আমিও যে মামার প্রাণতুল্য সেটা বাবুর পছন্দ হয় না। রাতে খেতে দেওয়ার সময়ও ওর চোখে কেমন একটা উটকো ভাব দেখেছিলাম। তবে মিথ্যে বলবো না, খাইয়েছিল দারুণ যত্ন করে। এত বেশি খাওয়া হয়ে গিয়েছিল যে খেয়ে উঠতে না উঠতেই ঘুমে পাথর। ঘুমিয়ে পড়েছিলাম। মামার ঘরের পাশের ছোট ঘরটায়, সেখানে আমার জন্য একটা রাজকীয় বিছানা থাকে। হ্যাঁ, সেই ডানলো পিলোর গদিতেই শুয়ে পড়েছিলাম নির্ভুল। তারপর এখন একটা শুকনো কুয়োর মধ্যে কাটা গাছ আর লতা পাতার মধ্যে ভাঙা ইট পাটকেলের মধ্যে শুয়ে আছি। মামার ওই সাধের কুঠিতে কি ভূতের উপদ্রব আছে? আমায় বিছানা থেকে টেনে এনে এখানে ফেলে দিয়ে গেছে। আচ্ছা, মামা না বলছিল
কাগজে বিজ্ঞাপন দিয়ে একটা কেয়ারটেকার ঠিক করেছে ওই বিকেলেই। বলল আর একটু আগে এলে তোর সঙ্গে দেখা হতো, কিন্তু তারা তো চলে গিয়েছিল। তবে কি যায়নি? আশেপাশে কোথাও লুকিয়েছিল বদলোক? তারাই কোনো অসৎ উদ্দেশ্যে ঘুমন্ত অবস্থায় আমায়... না, ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কুয়োর ভিতরে ইটের গাঁথুনির ভাঙা ফাটলে ফাটলে যত লতা পাতা আর কাঁটা ঝোপ গজিয়েছে। হাতের কাছে একটা শুকনো লতার জবরজং ব্যাপার। মূল লতাটা প্রায় মোটা কাছির মতো। শুকনো লতা অনেক সময় মোটা কাছির মতোই মজবুত আর ভারসই হয়। দেখা যাক ওঠা যায় কিনা। একটা মোটা লতা মুঠোয় চেপে ধরে ভাঙা ইটের খাজে খাজে পা দিয়ে উঠতে লাগলো বাবুল। আহ, বেশ ওঠা যাচ্ছে। এরকম লতা দিয়ে দড়ির বিকল্প কিছু করা যায় না? আহ, আরেকটু আরেকটু, ব্যাস। এইবার কুয়োর কানাটা ধরে ফেলতে পারলেই... শেষ মুহূর্তে একখানা ইট খসে গিয়ে খানিকটা চাপড়া শুধু ওই শুকনো লতার গোড়াটা উপড়ে গিয়ে বাবুলকে আবার অন্ধকারের গর্ভে নিক্ষেপ করল। মাথায় আঘাত লেগে আবার চৈতন্য হারালো বাবুল সমাদ্দার। না, আজ আর রান্না খাওয়ার প্রশ্ন নেই। সেই ছোট্ট নোটবুকটার ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে ট্যাপা আর মদনা। মদনা রে, এক একটা দারুণ দারুণ কথা রয়েছে, দেখেছিস? হঠাৎ একটা অজানা অচেনা বোবা কালার ওপর মামার এত মায়া উতলে উঠল কেন? নাম পরিচয় দিতে পারে না। বাঙালি কি বিহারি, পাঞ্জাবি কি মাদ্রাজি, হিন্দু কি খ্রিশ্চান, কিছুই বুঝবার উপায় নেই। কোন আকেলে যে মামা তাকে বাড়িতে এনে ভরল? নোটবুকটা বেশ কয়েক বছর ধরে লেখা, দেখছিস মদনা? পুরনো পুরনো তারিখ। রাজমলের সঙ্গে যে কারবার ফাজছে মামা, তার কি পরিণাম জানি না। মাঝখানে মাঝখানে কেবল নানা লোকের ঠিকানা, বেশিরভাগই অবাঙালির। সে সবই ইংরাজিতে লেখা। ইংরেজি ছাপা অক্ষরের লেখা কিছুটা পড়তে পারে ট্যাপা, হাতের লেখা পারে না। ট্যাপা তাই উল্টে পাল্টে বাংলা অক্ষর খোঁজে। আচ্ছা, যে কি সতী বিশ্বাস যে লোকটা বোবা কালা? মনে হচ্ছে 100% বিশ্বাস। কিন্তু বিস্কুটের আমদানি ক্রমেই বাড়ছে দেখছি। যে সাহসটা বড় বেশি। আচ্ছা মদনা, না না মনোজবাবু, লোকটার কি বিস্কুটের ব্যবসাও ছিল? দেখছি তো, কিন্তু তাতে আর সাহসের কি আছে? আমার বিশ্বাস বিস্কুট কথাটা কোনো সাংকেতিক, সত্যি বিস্কুট নয়। আমারও তাই সন্দেহ হচ্ছে রে। খবরের কাগজে মাঝে মাঝে যে সোনার বিস্কুটের কথা লেখে, তাই নয় তো? আবার এক জায়গায় বাংলা লেখা, এও পুরনো তারিখ। খুব খারাপ লাগছে। পাতাল ঘর বানানোর দুটো মিস্ত্রি অজ্ঞাত কারণে খুন হলো। এর মানে কি? রশিদ আর আব্দুল দুটো দুদিকের লোক, অথচ খুন হলো একইভাবে। এর মানে কি? মামা বাইরে ভাব দেখায় কতই শান্ত স্থির, অথচ রাত্রে পায়চারি করে। ঘুমেরও ওষুধ ছাড়া ঘুম আসে না। ট্যাপা পাতা ওল্টাতে ওল্টাতে বলে, একে তো পিঁপড়ের মতন খুদে খুদে লেখা, তাই আবার 3.5 ভাগই ইংরেজি। বাঙালির ছেলে বাংলা লিখতে ইচ্ছে হয় না। মদনা হেসে বলে, বিদ্বান লোকেদের কাছে ইংরেজিটাই সরগর রে। ট্যাপা মুখটা প্যাঁচা করে একেবারে নোটবুকের শেষ পাতায় এসে বলে ওঠে, মদনা। কি রে? দেখ এটা কি লিখেছে। এই সরু লাইনের মধ্যে আবার 2 লাইনের বাংলা। এই যা। মদনা চোখ ফেলে। দুজনের চেষ্টায় পাঠোদ্ধার হয়। মামাকে অবশ্য আমি দেবতুল্য মনে করি না, তবে রশিদ আর আব্দুলের খুন আমায় ভাবিয়ে তুলেছে। খুব কষ্ট বোধ হচ্ছে। না, এরা তারিখ পড়া যাচ্ছে না। আবারও নোটবুকটাকে তন্ন তন্ন করে দেখল ট্যাপা। তারপর বলল, ইংরাজিগুলো যদি আমায় একটু বুঝিয়ে দিতিস রে মদনা। বললাম তো বেশিরভাগই ঠিকানা।
দিল্লি, বোম্বে, মাদ্রাজ, অসম, এমনকি কাঠমান্ডু, হংকং পর্যন্ত। প্লেন ছাড়বার টাইম, কবে যেতে হবে, তার তারিখ, এই সব মনের কথাগুলো বাংলাতেই। এইটা পা দেখ, দুটো ঠিকানার ফাঁকে একটা বাংলা লাইন। যে 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 কি আমার সঙ্গে 2 নম্বরই কারবার চালাচ্ছে। এর মানে কি বলতো? ট্যাপা বলল, বলবো, সব বলবো, আগে নিজের খাতায় পয়েন্টগুলো লিখে ফেলি তোর মতো। আমি ভাবছিলাম নিরালা কুটিরটায় একবার ঘুরে এসে খাতা নিয়ে বসবো। তাই বলছিস? হ্যাঁ, গজগোবিন্দ যখন আশ্বাস দিয়েছে ওখানের পাহারাদাররা আমাদের ঢুকতে বাধা দেবে না, আবার কখন কি অর্ডার দিয়ে বসে তাদের। বাসে চাপলো। গেটের পাহারাদারটা কি ভেবে একটু সেলাম মতো করে গেট খুলে দিল। মদনা বলল, আর কোনো ঘটনা ঘটেছে নাকি? আর কি ঘটবে? ট্যাপার শান্তি, এরা বাঙালি। আগে নাকি পাহারাদারদের মুখে বাংলা কথা ভাবাই যেত না। মর্গ থেকে লাশ ছাড়িয়ে নিয়ে দাহ করবার জন্য কোনো আত্মীয় টাত্মীয় এসেছিল কিনা জানেন? না, ইন্সপেক্টর সাহেব আজ আর আসেননি। ও, তো ভিতরটা একটু দেখব? দেখুন গে। আপনিও যাবেন তো সঙ্গে? আমি তো গেটে, আর একজন ভিতরে আছে, তার কাছে ঘরের চাবি আছে। মনে হচ্ছে খুন টুন নয়, হার্ট ফেলের কেস। খুন করলে তার কিছু চিহ্ন থাকবে, ময়না ঘরের ডাক্তার সেই রিপোর্টই দেবে। ট্যাপা নীরব। মদনা বলল, কান, গলায় আঙুলের দাগ দেখেছি। কেউ দেখলো না, শুধু আপনিই দেখলেন। তাহলে জিভ বেরিয়ে আসতো, কষবে, রক্ত পড়তো। দেখলুম তো ঢের। ভিতরের লোকটা বাগানের দরজার কাছে বেজার মুখে বসে বসে বিড়ি খাচ্ছিল। আমরা ভিতরটা একটু দেখতে চাই। দেখুন না, কে মানা করেছে? আমার তো আর আধ ঘন্টা পরে ডিউটি চেঞ্জ হয়ে যাবে। তাই নাকি? তাহলে ঘরের চাবিটা? পাহারাদার আরও বেজার মুখে উঠে এসে দরজায় লাগানো পুলিশি তালাটা ঘড়াং করে খুলে দিয়ে বলে ওঠে, একজন মহাশয় খুন হন আর আমাদেরও খুন করে যান। একটা গ্র্যাজুয়েট হয়ে এই কর্ম করছি, দেখুন কি দেখবেন। এই আপনারা আর এক উপদ্রব। গ্র্যাজুয়েট মানে বিএ পাস? ট্যাপা সভয়ে তার দিকে তাকিয়ে তাড়াতাড়ি ঢুকে আসে। না, শোবার ঘরে কোনো বিশৃঙ্খলা নেই, এমনকি খাটের পাশের টিপয়ে চশমাটি। ঘুমের আগে লোক যেভাবে খুলে রাখে। চলে এলো সেই ছোট ঘরটায়, যেখানে চাঁদুকে আটকে রাখা হয়েছিল। কালকের মতোই রয়েছে, শুধু কালকের গড়ানো জলের খানিকটা নালির কাছে থই থই করছে। ট্যাপা মনে মনে বলল, কাল বুবার কথা ফুটিয়ে ফেলার দৌড়তে আমাদের একটু পাত্তা দিচ্ছে, নচেত গজগোবিন্দ আমাদেরও ধরে থানায় চালান করত। মদনার বানানো গল্পটাও কানে লেগেছে, যে 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 ডায়েরিতে আমাদের নাম ঠিকানাও। ওদিকে আর কি করতে যাচ্ছেন? ওদিকে বোধহয় রান্নাঘর। দেখে যাই একটু। রান্নাঘর থেকে বাগানে বেরোবার একটা দরজাও রয়েছে দেখছি। তালা চাবি নেই। খট করে ছিটকিনিটা খুলে ফেলে মদনা। পাহারাদার বলে ওঠেন, থাকাই স্বাভাবিক। উকি মেরে বলেন, বাসনপত্র মাজার জায়গা, ওই তো কটা খাওয়া ডিশ পড়ে রয়েছে, মাজা হয়নি, কখনই বা মাজবে? মর্নিংয়ে বেডটি দিতে গিয়েই তো। ট্যাপা বলে ওঠে, হ্যাঁ, বেডটি দিতে গিয়েছিল বলছেন, কিন্তু চা বানানোর কোনো চিহ্ন তো দেখছি না। লোকটা একটু ব্যঙ্গ হাসি হেসে বলে, ওর থেকেই কিছু ক্লু পেয়ে যাচ্ছেন নাকি? 1 কাপ চা বানাতে আবার কত চিহ্ন থাকবে? তা চাটাও তো থাকবে। নিদেন ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে হাত থেকে পড়ে যাওয়া কাপের ভাঙা টুকরোগুলো থাকবে কোথাও। হাসালেন মশাই, শুনলাম সুটকেস ভর্তি গোয়েন্দা গল্পের বই এনেছিলেন কাল, মাথার মধ্যে তাই? ওই তেওয়ারি এসে গেছে, আমার ডিউটি বদলের সময় হয়ে গেল। আর একটু, ঘরের মধ্যে দেওয়াল জোড়া এত বড় একটা সিন্দুক কিসের? ভয় নেই, কোনো লাশ টাশ লুকোনো নেই, কালই দেখা হয়েছে। দেখছেন তো, সস্তা মার্কা জিনিস,
রান্নার বাসন কোসনও আছে। ডালাটা খুলে ফেলে ট্যাপা। সত্যি গোছ গাছ করে রাখা এক গাদা বাসন, রান্নার এবং খাবারেরও, স্টেনলেস স্টিলের, কাচের। দেখলেন তো, লাশ টাশ পেলেন কিছু? আচ্ছা, আমি চলি। এই যে তেওয়ারি, এরা হচ্ছেন প্রাইভেট ডিটেকটিভ, আরও কিছুক্ষণ তদন্ত চালাবেন, পরে চাবি লাগিয়ে যেও। মদনা বলল, ট্যাপা, তোর লেখা হয়েছে? আগেই যা লিখে গেছিলাম। কই, কি লিখেছিস দেখি? দেখ, হাতের লেখা খারাপ, পড়তে পারিস কিনা। তা পড়তে পারে অবশ্যই, দুজনের হাতের লেখার হাতে খড়ি তো একসঙ্গেই। তবে প্রফেসর জগৎবন্ধু বোস অবশ্য বলতেন, মদনের তো বেশ উন্নতি হচ্ছে, তোমার কেন হচ্ছে না ট্যাপাচরণ? প্রফেসর বোস এদের কাছে ভগবান, তিনি এদের মানুষ করেছিলেন। সে এক ইতিহাস। চলে গেলেন, বড় মন খারাপ লাগে। এইটুকু ওখানে যাওয়ার আগে লিখে ফেলেছিলাম। ট্যাপা নম্বর দিয়ে লিখেছে। 1, বাবুল সমাদ্দার খুন করবে কেন, মোটিভ কি? 2, তার নিখোঁজ হওয়াটাই অবশ্য তার বিপক্ষে সাক্ষী, নিখোঁজ হওয়ার অন্য কারণও থাকতে পারে। 3, মহেন্দ্র ম্যানশনের চাকর বাকর সকলেই বাবু ও দাদা বাবুর গুণে মুগ্ধ। তবে 4, চাঁদু যে বোবা কালা নয়, সেটা ওদের কাছে ফাঁস হয়নি। তবুও কেউই যেন তার ওপর সন্তুষ্ট নয়। কটার বিশেষ পেয়ারের বলেই কি? 5, যে 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 নিরালা কুঠিরে, তার মাঝে মাঝে অজ্ঞাতবাসের কারণ কি? 6, এত গোপনীয়তাই বা কেন? নিজের গাড়িতে পর্যন্ত যান না, এ কি শুধুই বিশ্রামের জন্য? 7, তবে ভাগ্নে বাবুল সমাদ্দার যে এই কুঠিরের সন্ধান জানে, সেটা কর্তার নিজের কথাতেই প্রকাশ হয়েছে। 8, ভাগ্নে রাত্রে আসবে ও খাওয়া দাওয়া করে রাত্রে থেকে সকালে দুজনে বেরোবার কথা, অথচ বাড়ির লোকজনকে বলে গেছে কলকাতার বাইরে বন্ধুর বাড়ি নেমন্তন্ন, অর্থাৎ সেই গোপনীয়তা। 9, নোটবুকের লেখা থেকে অনেক সন্দেহ জাগছে, রহস্য গভীর, নিরালা কুঠির ঘুরে দেখে এসে বোঝা যাবে। 10, মূল রহস্য বোবা কালা, আমার তাই মনে হচ্ছে। 11, ঘুমের ওষুধ না খেলে মামার ঘুম হয় না, এও একটা সূত্র। মদনা বলল, ও বাবা, তুই তো অনেক ভেবেছিস। 10টা, আরে 11টা পয়েন্ট লিখে রেখে গেছিস। তুইও তো কত কি লিখেছিলি, এসেও লিখলি। সে এমন কিছু না, তোর লেখার ধরনটা ভালো, মনে হচ্ছে তোরই হবে ট্যাপা। কি হবে? ভালো গোয়েন্দা হওয়া। তোর ওই যে বলেছি, বেশ অনুমান আর অনুভব শক্তি আছে। অনুভব মানে? আরে মনে মনে বুঝতে পারা। ও বুঝেছি, তো তোরটা দেখি। আরে খুব অগোছালো করে লিখেছি, অনেক কথা সাঁটে লিখেছি, অন্যে বুঝতে পারবে না, গুছিয়ে লিখি আগে। গুছিয়ে আর লিখেছে মদন, ও বিষয়ে তার বেশ আলস্য। লেখার আগে ঘটনাগুলো পরপর মনে মনে সাজিয়ে নেওয়াও দরকার। মদনা তাই মনে মনে লিখে চলে। আমরা বললুম, তেওয়ারিজি, এই সিন্দুকটা কেমন পিকিউলিয়ার দেখেছেন? তেওয়ারি বলল, ভাই। আমরা বললুম, এত বড় একটা সিন্দুক, এর কোনো পায়া টায়া নেই, মাটিতে বসানো? ও হাসল, ওতে কি হয়েছে, সস্তা প্যাকিং কাঠের মাল। তা হোক, একটু সরিয়ে দেখলে হয়। ট্যাপা বলল, লক্ষ্য করেছিস, মনে হচ্ছে সম্প্রতি বাক্সটা টানা হ্যাচড়া হয়েছে, ঘরের মেঝের ধুলোর ওপর খসটানোর দাগ, যেন দেওয়ালের দিকে একটু বেশি সরে গেছে। দুজনে টান মারলাম, একটু নড়ল, ভিতরে বাসনের বোঝা। তেওয়ারি দয়াবশে হাত লাগালো, অনেকটা সরে এলো। আরো টান, মারো টান। সিন্দুকের তলায় একটা শোয়ানো চাপা দরজা, একটু খাঁচ কেটে বসানো, যেমন রাস্তার ম্যানহোলগুলো বসানো থাকে, যাতে উঁচু নিচু না হয়।
দরজাটা সিন্দুকের মাপের থেকে একটু ছোট, মাঝখানে কাটা, দুদিকে দুটো পাল্লা উল্টে ফেলা যায়, টানবার জন্য দুটো আংটা আছে। ট্যাপা আমায় চিমটি কাটল, চাপা গলায় বলল, এটাই তাহলে পাতাল ঘর? তেওয়ারি প্রায় চিৎকার করে উঠল, আরে বাস, এ তো খুব বহুত ব্যাপার দেখছি। আংটা দুটো ধরে টেনে টেনে তুলল তেওয়ারি। বেশি গায়ের জোরে দরকার ছিল না, তবু হেই ওমারি ভাব করল। হ্যাঁ, তারপর যা ভাবা গিয়েছিল তাই। দরজা থেকে সিঁড়ি নেমে গেছে, বেশি নয়, গোটা আষ্টেক। সেখানে একটি দিব্যি ছোটোখাটো ঘর, কিংবা একটা দেওয়াল ঘেরা সিন্দুকও বলা যায়। জানলা দরজা তো নেই, দেওয়ালগুলো জুড়ে তাক, তাকের মধ্যে লম্বা টানা বাক্স বসানো, কিছু পলিথিনের ব্যাগও। কোনো বাক্সে কিছু নেই, সব ফাঁকা। পলিথিনের ব্যাগগুলোর মুখ ফাঁকা, কাত হয়ে পড়ে আছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কেউ সব ফাঁক করে ফেলেছে। ঘরের মেঝে এক টুকরো কাগজ পড়ে, তাতে কিছু লেখা রয়েছে, কিন্তু ভাষাটা বাংলা, ইংরেজি, হিন্দি কিছুই নয়। জাপানি না চীনে না নেপালি না কি রে বাবা! ওটা আর তেওয়ারিকে দেখতে দিইনি, ঠুক করে কুড়িয়ে পকেটে পুড়ে ফেলেছি। নির্ঘাত কোনো রসিদ, সেই রকমই চেহারা। তেওয়ারির চোখের তারা দুটো ফুটবলের মতো হয়ে উঠল। ও রামজি, রামজি, শিয়ারাম, শিয়ারাম করতে করতে বাইরের পাহারাদারদের কাছে ছুটে চলে গেল। ট্যাপা বাগানে বেরোবার দরজার কাছে গিয়ে ব্যাপারটা দেখালো। পাতার ওপর দিয়ে যেন কোনো ভারী জিনিস হিচড়ে টেনে নিয়ে যাওয়ার দাগ, স্পষ্ট প্রত্যক্ষ। কারণ এটা আদৌ হাঁটাহাঁটির পথ নয়, শুকনো পাতা ঝরে ঝরে জঞ্জাল, তার ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে কিছু। তার মানে ওই পাতাল ঘরের মালপত্র সাফ করে কোনো বস্তায় ভরে নিয়ে হয়তো। কিন্তু কি এমন জিনিস ছিল ওর মধ্যে যা এত ভারী হতে পারে? ট্যাপা হঠাৎ ঘাসের ওপর থেকে খুঁটে খুঁটে কি যেন কুড়িয়ে নিল, পকেটে পুরল। চিহ্ন ধরে চলা হচ্ছে। খানিক দূর যেতে যেতে আর এক তাজ্জব, ঘাসের ওপর এক পাটি চটি, পুরনো পড়ে থাকা মালি টালি চটি নয়, দামি শৌখিন চটি। যে লোক কোনো দুষ্কর্ম করছিল তার পা থেকে একটা চটি খুলে পড়ে গেল, খেয়াল করল না। এক পায়ে চটি পড়ে চলে গেল, আর একটাকে যে টান মেরে ফেলে দিয়েছে তাও তো কই দেখতে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত বুনো বাগানের একেবারে শেষ প্রান্তে। সর্বনাশ, এখানে একটা শুকনো কুয়ো। কেউ তার মধ্যে পড়ে গেছে নাকি? কুয়োর ধারের কিনারায় কানি মতো এক টুকরো কাপড়, মনে হচ্ছে জামা বা প্যান্ট থেকে খোঁচা লেগে বা ঘষ্টানি লেগে ছিঁড়ে ইটের খোঁচায় আটকে গেছে। আমি, ট্যাপা, তেওয়ারি, বাইরের পাহারাদার সবাই হুমড়ি খেয়ে দেখতে চেষ্টা করলাম। কিছু দেখা যাচ্ছে না, গাছপালা, ঝোপ জঙ্গল, অন্ধকার। তেওয়ারি ছুটে গিয়ে জগজ্জীবন জোয়ারদারের বসবার ঘরের টেবিল থেকে টর্চ নিয়ে এলো। টর্চটা সে বোধহয় আগে দেখেছিল। টর্চের আলো ফেলা হচ্ছে, বিশেষ কিছু দেখা না গেলেও মনে হচ্ছে সাদা মতো কিছু একটা পড়ে রয়েছে। এরপর আর চিন্তাটা পরপর সাজানো যাচ্ছে না, খুব এলোমেলো। গজগোবিন্দ নিজেই এলেন না এখানকার থানা থেকে লালবাজারে ফোন করার ফলে? দমকলের লোককে খবর দিল কে? তারা শুকনো কুয়োর মধ্যে মই নামিয়ে নেমে গিয়ে কিভাবে একটা মৃতদেহ উদ্ধার করে আনল? দেহটা কার? কিন্তু দেহটা কি মৃত? না না, প্রাণ রয়েছে। পুলিশ যে একেবারে কুড়ের বাদশা তা নয়, তৎপরতাও দেখাতে পারে বইকি। বাবুল সমাদ্দারের অজ্ঞান অচৈতন্য দেহটাকে নিয়ে হাসপাতালে পৌঁছে তো ওরাই দিল। এখন ওর জ্ঞান ফেরার অপেক্ষা। জ্ঞান ফিরলে যদি সত্যি কথা বলে তাহলে হয়তো সব রহস্যের কিনারা হবে। যদি সত্যি না বলে, পুলিশের পিটুনি খাবে। পিটোতে পিটোতে মরে যাওয়া পর্যন্ত পিটোবে পুলিশ সত্যি কথা আদায় করতে। চটির পাটিটা
পুলিশে জমা করবার আগে দমকলের লোকেরা বাকি পাটিটা শুকনো কুয়োর মধ্যে থেকে আবিষ্কার করল। তার মানে বাবুল সমাদ্দারের 2 পাটি চটিরই হদিশ মিলল। আর ট্যাপার সে ঘাসের ওপর থেকে কুড়িয়ে তোলা ছেঁড়া কাপড়ের টুকরো দুটো আর কুয়োর পাড়ে পাওয়া টুকরোটা, সেও একই মাল, বাবুল সমাদ্দারের শার্টের ছিন্নাংশ। সেগুলো ফরেন্সিক ল্যাবরেটরিতে জমা দেওয়া হলো। ওই রান্নাঘরের দরজা দিয়ে বার করে টানতে টানতে কে বা কারা বাবুল সমাদ্দারকে টেনে নিয়ে গিয়ে শুকনো কুয়োয় ফেলে দিয়ে গেছে। তবে অতি পাষণ্ডেরও ভুল হয়। ফেলে দিয়ে যাওয়ার পর কুয়ো ঢাকা দেওয়ার করকেট শিটটা ঢাকা দিয়ে যেতে ভুলে গেছে, কাজেই পড়েছিল সেটা। ঢাকা দিয়ে ইট চাপিয়ে রেখে গেলে বাবুল দম বন্ধ হয়েই মারা যেত। একেই বলে রাখে কেষ্ট মারে কে। এখন বাবুল সমাদ্দারের জ্ঞান ফেরার অপেক্ষা, আর অপেক্ষা জগজ্জীবন ময়নাতদন্তের রিপোর্টের। ও দুটো না হলে কিছুই নিশ্চিত হবে না। এখন শুধু ছোটোখাটো অনুসন্ধান চালিয়ে যাওয়া, যেমন মাঝে মাঝে মহেন্দ্র ম্যানশনে গিয়ে লোকজনদের আবার একটু আধটু জেরা করা এবং ওই নিরালা কুঠিরে গিয়ে আরও তল্লাশ করা। পুলিশের কাছ থেকে এসবের পারমিশন পেয়ে রেখেছে ট্যাপা মদনা, চাবিও নিয়ে রেখেছে। ট্যাপাদের দ্বারা পাতালঘর আবিষ্কার হওয়ায় গজগোবিন্দ একটু মুষড়ে গেছেন, আর বিশেষ তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারছেন না এদের। তেওয়ারি লোকটা সত্যি সৎ, সত্যবাদী আর ভদ্র। সে একবারও ওই পাতালঘর আবিষ্কারের ব্যাপারে নিজে ক্রেডিট নেবার চেষ্টা করেনি। খুব উত্তেজিতভাবে এদের বুদ্ধির তারিফ করেছেন। তবে গজগোবিন্দ অন্য তালে আছেন। তিনি মনে মনে সন্দেহ পোষণ করছেন এসব নির্ঘাত ওই পাল আর দাস নামের ছোকরা দুটোর জানা ব্যাপার। ওরাই হয়তো ওই জোয়ারদারের এই চোরাচালানি ব্যবসার সঙ্গে জড়িত। নইলে কে আর ওদের জানে যে জোয়ারদার হঠাৎ ওদের ডেকে গোয়েন্দাগিরির চাকরি দিতে যাবে? সবই ছল। হয়তো কারবারের বকরা নিয়ে জোয়ারদারের সঙ্গে ঝগড়া হওয়ায় জোয়ারদারকে গলা টিপে মেরে ফেলে আর তার একমাত্র ওয়ারিশন ভাগ্নেটাকে বাগানে শুকনো কুয়োর মধ্যে ফেলে দিয়ে নিকেশ করে এখন বেড়াল তপস্বীর মতো সাধু সেজে গোয়েন্দাগিরির বাহাদুরি দেখাতে এসেছে। জানা না থাকলে বাবুরা অমনি ঝপ করে বুঝে ফেললেন বাসনের সিন্দুকের তলায় পাতাল ঘর আছে, আর চিচিং ফাঁক করে ঠুকে পড়লেন। এ কি মামদোবাজি নাকি? কুয়োয় পড়ে থাকা লোকটার কথাও জানা হয়ে গেল ওদের 1 মিনিটে। হাত গুনে গণৎকার বুঝি? আর ওই বোবা কালা, সে রহস্যও তো ভেদ করা হলো। সব জানা। এইসব প্রশ্ন মাথায় নিয়ে গজগোবিন্দ এখন জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশি গোয়েন্দাদের ওদের পিছনে লাগাতে, ওই পাল আর দাস ছোকরা দুটোর। মদনা বলল, এখন বুঝতে পারছি ট্যাপা, ভালো গোয়েন্দা হওয়া আমাদের আটকায় কে। এই কদিন আমরা খাওয়া দাওয়ার কথা ভেবেছি একবারও? যা বলেছিস, রান্না বান্নার বালাই নেই, পথে যখন যা জোটে তাই দিয়ে চালিয়ে যাওয়া হচ্ছে। ঘুম আছে? পাগল, কে বলি তো মাথার মধ্যে শুয়োপোকা নড়ছে, কি হতে পারে? রাইট, তো তুই কি সিদ্ধান্তে পৌঁছলি? ট্যাপা বলল, আমার কথা বাদ দে, অ্যাসিস্ট্যান্টরা আবার কোথাও পৌঁছয় নাকি? তারা যা ভেবে চিনতে বার করে সেটা হাসির খোরাক হয়ে যায়, এটাই নিয়ম। খুব যে নিয়ম শিখেছিস। ওইটুকু শেখা সহজ, তুই বল না কি ভাবছিস? আরে বাবা, তুই যতটা ভেবেছিস বল না, তোর বুদ্ধি হ্যাজ। ট্যাপা বলল, তবে বলি, হাসিস নে। আমার মনে হচ্ছে ওই যে 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 লোকটা আসলে খুব খারাপ ছিল না। মা বাপ মরা ভাগ্নেটাকে রাজার হালে মানুষ করেছে প্রাণতুল্যভাবে, বিজনেসের পার্টনার করে নিয়েছে। তাছাড়া বাড়ির কাজ করার লোকজনের ওপর মায়া স্নেহ আছে, ব্যবহার ভালো, চেহারাটাও কেমন ভালো ভদ্রলোকের মতন, কিন্তু টাকার লোভেই তাকে খেতে বসেছিল। সাধারণ অর্ডার সাপ্লাইয়ের বিজনেস থেকে
মিশে বসেছিল তুই যাকে বলিস স্মাগলার তাদের সঙ্গে। কাজে গোপনীয়তা, লুকোচুরি, শেষ পর্যন্ত খুব পাপ কাজ করতেও পিছপা নয়। পাতাল ঘর বানানো মিস্ত্রি দুটো খুন হলো কেন বল? মদনা বলে উঠল, দ্যাটস রাইট, বলে যা। ট্যাপা উৎসাহের গলায় বলল, আমার মনে হয় এই সব কিছু কাজের ব্যাপার স্যাপার পার্টনারের কাছেও গোপন করেছে। ওই যে বোবা কালা, ওটা তো স্রেফ ওই জোয়ারদারের পোষা গুন্ডা। খুনটুন সবই করতে পারে, তা জেনেই তাকে রেখেছিল, আর বোবা কালা সেজে থাকতে তাকে নির্দেশ দিয়েছিল। মন্না বলে ওঠে, ভাগ্নের কিন্তু একটু যেন সন্দেহ ছিল। থাকবেই তো, প্রধান সন্দেহ একটা আকাট বোবা কালা কি করে ভালো হোটেল রেস্টুরেন্টের মতো রাঁধতে পারে। কারেক্ট, আগে বোধহয় ওই রান্না ফান্নাই শেখা ছিল। তুই তো এক নজরেই সন্দেহ করেছিলি, তবে চোরা চালানের কারবারটা তো ভাগ্নের জানা। জানবে না? সেই তো শুনলাম সর্বদা আজ হংকং, কাল কাঠমান্ডু, পরশু গোয়া করে বেড়ায়। ওর হাত দিয়েই সব হয়, তবে কাউকে খতম করার দরকার হলে চাঁদু। মদনা বলল, তা শেষ পর্যন্ত কর্তাকেই খতম করলো? এর নামে লোভে পাপ, পাপে মৃত্যু। চাঁদুবাবু বোধহয় টের পেয়ে গিয়েছিল বাবুলোকে সন্দেহ করেছে, তাই পালাবার তালে ছিল। আর তালে ছিল যাওয়ার আগে বেশ কিছু হাতিয়ে নিয়ে যাবার। পাতাল ঘরেই তো সব মালপত্র এনে জমা করা হয়, জানতো। মদনা বলল, মনে হচ্ছে সেই রাত্রেই ভাগ্নে বাবু বেশ কিছু বেআইনি মাল এনে ভরেছিল ওর মধ্যে। চাঁদু বেটা জানতো। ট্যাপা বলল, আমারও তাই ধারণা, তবে চাঁদু তা নিয়ে পালালো কই? নিজেই তো সকালে কাঁদতে কাঁদতে থানায় গিয়ে পুলিশ ডেকে এনেছিল। অতি চালাক। সন্দেহ হচ্ছে ওখানেই কোথাও হয়তো বাগানে লুকিয়ে রেখেছিল। ভেবেছিল পাগল ছাগল বোকা হাবাকে কেউ ধর্তব্য করবে না, ও কাঁদতে কাঁদতে চলে যাবে, আর কোনো এক সময় রাতের অন্ধকারে এসে মাটি খুঁড়ে রাখা জিনিসগুলো। মদনা চোখ গোল গোল করে বলে উঠল, ট্যাপা, তুই তো ঠিক আমার ওয়েতেই ভাবছিস দেখছি, তবে ভেবে পাচ্ছি না একটা পটকা মতো লোক দুটো জোয়ান লোককে ঘায়েল করলো কি করে। ছুরি মারতো সে আলাদা কথা, তা তো নয়, একজনকে গলা টিপে মেরেছে আর অন্যজনকে টেনে নিয়ে গিয়ে শুকনো কুয়োয় ফেলে দিয়েছে। কোনো সঙ্গী ফঙ্গি এসেছিল না তো? ট্যাপা বলল, রাতে না ঘুমিয়ে আমার মাথায় ওই চিন্তাই তো চলছে রে মদনা। তবে ভাবছি ওর হাতেই তো রান্নার ভার। রাতে খাবারের সঙ্গে কিছু বিষ টিস মিশিয়ে, মানে তাতেও নিশ্চিন্ত না হয়ে গলা টিপেছে আর কুয়োয় ফেলেছে, তবে তাকে কেষ্ট রেখেছে। বলেই প্রায় চেঁচিয়ে ওঠে মদনা। কর্তার নাকি ঘুমের ওষুধ না খেলে ঘুম আসতো না, সেই ওষুধই খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে বেহুশ করে দিয়ে। ট্যাপা মদনার হাত চেপে ধরে বলল, কিন্তু মদনা, আমাদের এই সব চিন্তা ভাবনাকে কেউ পাত্তা দেবে? দেখা যাক। আবার সেই ঘটনা। বাজারের মোড় থেকে বাংলা খবরের কাগজ একখানা কিনে উল্টেই চোখ কপালে উঠে গেল। লালবাজারে চাঞ্চল্য, পুলিশের হেফাজত থেকে ধৃত আসামি উধাও। গত 19 তারিখে একটি রহস্যজনক মৃত্যুর কিনারা করতে গিয়ে পুলিশ উত্তর শহরতলির একটি বাংলো থেকে ওই ছদ্ম মুখবধির লোকটাকে সন্দেহ সূত্রে গ্রেফতার করে হাজতে রাখে, কিন্তু গত রাত্রে সে অলৌকিকভাবে কড়া পুলিশ পাহারার ব্যবস্থার মধ্যে থেকেই পালায়। এখন পুলিশ তাকে খুঁজছে। ট্যাপা বলল, মদনা, এক্ষুনি সেই নিরালা কুটিরে যাওয়া দরকার। বাগানটায় পুলিশি পাহারার ব্যবস্থা না করলে আমার জোর বিশ্বাস পাজিটা চোরাই মালপত্র নিয়ে পালাতে পারেনি, বাগানেই কোনো মতে পুঁতে টুতে রেখে গেছে। ট্যাপারে, তোর উৎসাহ দেখে মনে হচ্ছে শেষ অবধি আমাকেই সাগরেদ বনে থাকতে হবে। তুই হবি আসল ডিটেকটিভ। এই খবরদার, এসব বলবি না, আমি সাগরেদি থাকতে চাই। শুনছিলেন আশাপূর্ণা দেবীর ট্যাপা মদনা সিরিজ থেকে কপাল খুলে গেল নাকির
দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব তৃতীয় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।